জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি। ন্যায্যতা, ব্যর্থতা আর সম্ভাবনা। ন্যায্যতা। সালমান রুশদির বিখ্যাত উপন্যাস মিডনাইটস চিলড্রেনের একটি অতি পরিচিত উক্তি, উই আর দ্য ন্যাশন অফ ফরগেটার্স, অর্থাৎ আমরা ভুলোদের জাতি। কথাটা পুরো ভারত উপমহাদেশের মানুষের ক্ষেত্রে বলা হলেও বাংলাদেশের মানুষের ক্ষেত্রে বোধহয় এটি সবচেয়ে বেশি প্রযোজ্য। আমরা ভুলে যাই, অতি সহজেই সব কিছু ভুলে যাই। এমনভাবে ভুলে যাই যে ভুলে যাওয়ার কথাটাও আমরা ভুলে যাই। তাই কেউ কেউ ব্যঙ্গ করে আমাদের স্বল্প স্মৃতিশক্তিকে অ্যাকুরিয়ামের গোল্ডফিশের স্মৃতিশক্তির সাথে তুলনা করেন, যে গোল্ডফিশ অ্যাকুরিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যেতে সব ভুলে যায়। তাই তার কাছে প্রতি ভ্রমণেই নতুন অভিজ্ঞতা, প্রতিটি প্রদক্ষিণ নতুন আবিষ্কারের রোমাঞ্চ। তবে গোল্ডফিশের সাথে আমাদের বিস্ময়ময় জীবনের একটি মৌলিক পার্থক্য আছে। অতীত বিস্তৃত হলেও আমাদের সামনের দিকে পথ চলা নতুনত্বের সম্ভাবনায় উজ্জীবিত বা উল্লসিত নয়। বরং আমরা সবসময় সন্ত্রস্ত থাকি অতীতের পুনরাবৃত্তির আশঙ্কায়। আর অভিজ্ঞতা থেকে আমরা জানি এই পুনরাবৃত্তি অধিকাংশ সময় আগের চেয়েও ভয়ঙ্কর হয়। তাই তো আমাদের দেশে খুব প্রচলিত একটি প্রবাদ আছে যে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আর এমনই এক নির্মম পরিহাসের পুনরাবৃত্তি করে জুলাই আন্দোলনের পরবর্তীতে কাউকে কাউকে বলতে শোনা গেছে, আগেই ভালো ছিলাম। শুরুতে এমন হতাশার প্রকাশ ফিসফাস বা দীর্ঘশ্বাসের আড়ালে থাকলেও এখন তা কারো কারো ক্ষেত্রে স্পষ্টভাবেই শোনা যাচ্ছে। সেই অর্থে বিবেচনা করলে আমরা আসলে ভুলোদের জাতি নই। আমরা অতীতকে আমাদের সামষ্টিক স্মৃতি ভাণ্ডারের পেছনে পাঠিয়ে দিতে বাধ্য হই, ক্রমাগত ঘটমান আরও সব অধিকতর জরুরি বিষয়কে সেখানে স্থান করে দেওয়ার জন্য। ধরা যাক আজকে 5 জন গুলি খেয়ে মারা গেছে, এই জন্য আমরা শোক করছি। পরদিন দেখা যায় 15 জনের মৃত্যু হয়েছে। তখন সেই 5 জনের মৃত্যুর স্মৃতিটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের মতো এভাবেই একের পর এক বিভিন্ন ঘটনা আমাদের জীবনে ঘটতে থাকে, আর আমরা আগের ঘটনাগুলো ভুলে যেতে বাধ্য হই। স্মৃতির মন্থন বা তাকে ধারণের ও উপলব্ধির জন্য যে স্থিরতা ও অবসর দরকার, তা যেন আমাদের নেই। তাই ঘাত প্রতিঘাতময় জীবনে নিত্যদিনের বেঁচে থাকার সংগ্রাম করতে করতে তীব্র দীর্ঘশ্বাস ফেলে কেউ কেউ মাঝে মধ্যে বলে ফেলি, আগেই ভালো ছিলাম। কিন্তু সত্যি কি আমরা আগেই ভালো ছিলাম? বা বর্তমানে যেসব বিষয় আমাদেরকে বিপর্যস্ত করছে, তা কি আগেও ছিল না? সেই তুলনামূলক বিচারের অবসরই আমাদের নেই। নেই গভীরভাবে চিন্তা করার মতো মানসিক স্থিতি। যদি আমরা একটু উপলব্ধির সুযোগ পেতাম, যদি সময় ভ্রমণের মাধ্যমে আবার অতীতে ফিরে যেতে পারতাম সেই উত্তাল জুলাইয়ে, যখন দুর্বিষহ মৃত্যুময় দিনের শেষে রাতের আগমন ঘটত আরও গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে, যখন প্রতিদিনের মৃত্যুর মিছিল বিগত দিনের সংখ্যাকে ছাড়িয়ে জাতীয় থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হয়ে উঠত শিরোনাম, যখন রাষ্ট্রীয় সন্ত্রাসে সন্ত্রস্ত জনপদকে ঢেকে দিত কারফিউয়ের কঠোর কাফন, তবে হয়তো আমাদের মনে মনে জুলাই আন্দোলনের ন্যায্যতা নিয়ে কোনো সংশয় তৈরি হতো না। তাই সেই অলৌকিক জুলাইয়ের প্রথম বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে, যখন সেই গণ অভ্যুত্থানকে ভুল প্রমাণের জন্য সব রকমের আয়োজন ও ষড়যন্ত্র চারদিকে বিপুলভাবে চলমান, তখন প্রথমেই আমাদের এই বিষয়ে নিঃসংশয় হওয়া উচিত যে জুলাই আন্দোলন মোটেই অন্যায্য ছিল না। সেই আন্দোলনের ফলাফলকে এখন পর্যন্ত সঠিকভাবে কাজে লাগাতে না পারা বা অভ্যুত্থান পরবর্তী বর্তমানে দেশ যে পরিস্থিতিতে আছে তাকে ব্যর্থতা বলা যাবে, অবশ্যই বলা যাবে। কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতিতে মানুষ পথে নেমেছিল, যে আবেগে তারা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, যে ক্ষোভে তারা সুনামির শক্তি নিয়ে ফুঁসে উঠেছিল, তার ন্যায্যতা নিয়ে সন্দেহ করা গভীরভাবে দুরভিসন্ধিমূলক। এমন দুরভিসন্ধি জুলাই আন্দোলনের সময়ও হয়েছে, এখনো হচ্ছে। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও গৌণ করে তাকে নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের বয়ান দিয়ে চিত্রিত করার মধ্যে দিয়ে। হ্যাঁ, বয়ান বা ন্যারেটিভ এই আন্দোলনের ন্যায্যতা নির্মাণ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। উন্নত ও অবারিত তথ্যপ্রযুক্তির এই যুগে বয়ান এত ক্ষমতাশালী ভূমিকা পালন করে যে নৈর্ব্যক্তিক সত্য বা অবজেক্টিভ ট্রুথ বলে যেন আর কিছু অবশিষ্ট নেই। সবকিছুই বয়ান দ্বারা নির্ধারিত।
এমন কথা অবশ্য সময়ের অন্যতম বড় দার্শনিক মিশেল ফুকো অনেক আগেই বলে গেছেন যে বয়ানকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা যায়। শুধু প্রত্যক্ষ ক্ষমতাই নয়, বয়ানকে নিয়ন্ত্রণ করে মানুষের দৃষ্টিভঙ্গি বা মতাদর্শ ও ইতিহাসের বোধকে বদলে দেওয়া যায়। আর জুলাই আন্দোলনের শুরু থেকে অদ্যাবধি পতিত শক্তি আওয়ামী লীগ সেই কাজটি করার চেষ্টা করছে। কোনো প্রকার আত্মোপলব্ধি বা অনুশোচনার পরিবর্তে নতুন নতুন বয়ান তৈরির মাধ্যমে গণ অভ্যুত্থানকে ব্যর্থ ও সরকার পরিবর্তনের গভীর ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করে সেই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করতে তাদের দুনিয়া বিস্তৃত ক্ষমতা বলয়ের সকল অংশীজন ও মেকানিজম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। যাদের হাতে এখনো মানুষের রক্তের দাগ, যাদের অহংকার, জিঘাংসা, অবমিশ্বকারিতা এবং ক্ষমতা আঁকড়ে থাকার নির্লজ্জতা ও নৃশংসতার বলি হয়ে মাত্র 1 মাসের কম সময়ে প্রাণ হারিয়েছে হাজারের উপর, আর আহত হয়েছে আরো বিপুল সংখ্যক মানুষ, তারা বয়ান তৈরির চেষ্টা করছে যে এই আন্দোলনের পুরোটাই নাকি সাজানো ও তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশি বিদেশি শক্তির চক্রান্ত। হ্যাঁ, দেশি বিদেশি শক্তি, মৌলবাদী, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী ও সুবিধাবাদী সবাই এই আন্দোলনে যার যার মতো ও নিজ নিজ উদ্দেশ্য থেকে শরিক হয়েছিল। কিন্তু আপাতভাবে অরাজনৈতিকভাবে সংগঠিত এই শিক্ষার্থীদের আন্দোলন তখনই গণ আন্দোলনে পূর্ণতা পায় যখন সাধারণ জনগণ, শ্রমিক, মজুর, রিকশাওয়ালা থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চাকুরিজীবী, গৃহিণী তথা সমাজের সকল পেশা ও শ্রেণীর মানুষ এতে সম্পৃক্ত হয়। সেই সাথে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় সমর্থন সে আন্দোলনের চূড়ান্ত পরিণতিকে এমন অনিবার্য করে তোলে যে সরকারের শক্তি ও আস্থার অন্যতম ভিত্তি সামরিক বাহিনীও শেষ পর্যন্ত জনগণের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, যার মধ্যে দিয়ে আরও অধিকতর মৃত্যু ও রক্তপাতের হাত থেকে দেশ রক্ষা পায় ও সরকারের পতন ঘটে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। তথাকথিত মেটিকুলাস ডিজাইন বা বিদেশি ডিপ স্টেটের ভূমিকা যাই হোক, আন্দোলনকে বেগবান করা ও শেষ পর্যন্ত তা গণ অভ্যুত্থানে রূপান্তরিত করার অন্যতম কৃতিত্ব আওয়ামী লীগের নিজেদেরই। বছরের পর বছর ধরে মানুষকে শোষিত, বঞ্চিত, নিগৃহীত করে তাদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারকে হরণ করে ব্যবসায়ী গোষ্ঠী, প্রশাসন ও সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং সরকারের শীর্ষ নেতৃত্ব মিলে যে লুটেরাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তাতে মানুষের ফুঁসে ওঠার সময়ের ব্যাপার হয়ে উঠেছিল। তথাকথিত উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রহসন যখন প্রতিফলিত হচ্ছিল তীব্র আয় ও জীবনমান বৈষম্যের মধ্য দিয়ে, সরকার সংশ্লিষ্টদের দেশে বিদেশে বিপুল সম্পদের খবর যখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, দেশি বিদেশি সংবাদ মাধ্যমে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে মাঠ প্রশাসন সবই যখন কাজ করছিল সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে, তখন জুলাই এসেছিল মানুষের ক্ষোভ প্রকাশের ও পরিত্রাণের এক যথাযথ উপলক্ষ হিসেবে। তবে সেটিকে সত্যিকারের উপলক্ষে রূপান্তরের কৃতিত্বও সেই পতিত সরকার বা আওয়ামী লীগের। কেননা তারা যদি আন্দোলন দমানোর নামে এত কঠোরতা, নির্দয়তা ও হঠকারিতার প্রদর্শন না করত, তবে হয়তো এত অল্প সময়ের আন্দোলনে তাদের পতন ঘটতো না। তাদের পতন অবশ্যই অনিবার্য ছিল, কিন্তু যে প্রক্রিয়ায় তারা তাদের পতনকে ত্বরান্বিত করেছে, তাদের মূল নেতৃত্বের দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আর এভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। তাই জুলাই গণ অভ্যুত্থানকে কেবল জুলাই আগস্ট মাসে সংগঠিত আন্দোলন ও সরকারের নিপীড়নমূলক আচরণের প্রতিরোধ হিসেবে না দেখে পুরো আওয়ামী শাসনের 1 দশকের বেশি সময় ধরে চলমান দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সামগ্রিক নিপীড়নমূলক শোষণের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখতে হবে। আর সেই ক্ষোভকে কাজে লাগিয়ে কিভাবে সরকার পতন ঘটানো যায় তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও দেশি বিদেশি গোষ্ঠী বহুদিন ধরেই সক্রিয় ছিল। তারা তাদের মতো করে তাদের নিজস্ব স্বার্থ থেকে সরকার পতনের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, এবং সেটাই স্বাভাবিক। কেননা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের কোনো পথ আওয়ামী লীগ উন্মুক্ত রাখেনি। আর আওয়ামী লীগ নেতৃত্বের অতি আত্মবিশ্বাস ও জনগণ বিচ্ছিন্নতা থেকে গৃহীত নিপীড়নমূলক সিদ্ধান্তসমূহ যখন জুলাইয়ে সেই সুযোগ তৈরি করে দিল, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সেই সুযোগের সদ্ব্যবহার করতে কোনো ভুল করেনি। কিন্তু সেই সাথে
এটাও মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলো তাদের পরিচয় গোপন রেখে বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ জুলাই আন্দোলনকে দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরে রেখে আন্দোলনকে পরিচালিত করতে পেরেছিল বলেই সাধারণ মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে সমর্থন জুগিয়েছিল। যদি সেই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে হতো, যেমনটা আগেও কয়েকবার হয়ে সাফল্যের মুখ দেখেনি, মানুষের এতটা সমর্থন পেত কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন। সেই বিবেচনায় জুলাই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকলেও তাদের নিজেদের নামে কৃতিত্ব নেওয়ার সুযোগ খুবই কম। কেননা মানুষ কোনো রাজনৈতিক দলের পরিচয়ের ভিত্তিতে সেই আন্দোলনকে সমর্থন করেনি, বরং পূর্বের অভিজ্ঞতা থেকে অনেকের মনে সংশয় ছিল যে আওয়ামী লীগের বিদায় হলে তার পরিবর্তে যারা ক্ষমতায় আসবে তারাও সেই পূর্বের অবস্থায় অব্যাহত রাখবে। তাই তো কোটা সংস্কার আন্দোলন যখন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল, সবার ভেতর তখন আশা ও আকাঙ্ক্ষা তৈরি হলো একটি নতুন বাংলাদেশের। ব্যর্থতা। জুলাই আন্দোলনের ন্যায্যতা নিয়ে আমরা নিঃসংশয় হলেও এর ফসল আমরা সফলভাবে ঘরে তুলতে পেরেছি কি না তা নিয়ে অবশ্যই সংশয়ের অবকাশ আছে। বিশেষ করে আওয়ামী লীগের শাসনের অমানবিকতা, অন্যায় ও বৈষম্যমূলক ব্যবস্থার বিপরীতে যে ধরনের মানবিক, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজের প্রত্যাশা অনেকের ভেতর তৈরি হয়েছিল, 1 বছর অতিক্রান্ত না হওয়ার বহু আগে থেকেই সেই প্রত্যাশা ক্রমেই ফিকে হতে শুরু করেছে। আর এর অন্যতম বড় কারণ, জাতীয় স্বার্থের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে যার যার নিজেদের বা দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য তৎপর হয়ে উঠেছে। কম বেশি সবারই মূল উদ্দেশ্য হয়ে গেছে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে সেই সব সুবিধাগুলো ভোগ করা যা এতদিন আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনুগত বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন ভোগ করত। হাটবাজারের ইজারা বা বালু পাথর উত্তোলন থেকে শুরু করে সচিবালয় বা বিশ্ববিদ্যালয় দখল, সবই চলছে প্রায় একই নিয়মে। এবং এখনই আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, সেই একই রকম আওয়ামী অপশাসনের পুনরাবৃত্তি ঘটবে। সেই সাথে আরও শঙ্কা তৈরি হয়েছে ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠীর উত্থানের, যারা ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও নারীর অধিকারের ব্যাপারে প্রচণ্ডভাবে রক্ষণশীল ও আধিপত্যবাদী। এরা ধর্মীয় মতাদর্শ নিয়ে যতটা ভাবিত এবং যতটা সক্রিয়, বিভিন্ন ধর্মীয় অনুশাসনকে চাপিয়ে দিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও শ্রেণী বৈষম্যের প্রশ্নে তারা ততটাই উদাসীন। তবে এই তথাকথিত মৌলবাদী গোষ্ঠীর উত্থানের পেছনেও আওয়ামী লীগের অপরাজনীতি, দেশে বহুদিনের গণতন্ত্রহীনতা ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা দায়ী। সমাজে বা রাষ্ট্রে যদি প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকে, শ্রেণী বৈষম্যের মাত্রা যদি সহনীয় হয় এবং ধর্মচর্চার কারণে যদি কাউকে আদারিং বা পার্থক্যের শিকার না হতে হয়, তবে ধর্মীয় মৌলবাদিতাও হ্রাস পায়। আর সেই সাথে দরকার কার্যকরী ও অসম সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, যেন প্রত্যেক শিশু সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু আওয়ামী লীগ এসব বিষয়ে যথাযথ নজর না দিয়ে বরং একটি বৃহৎ জনগোষ্ঠীকে ধর্মীয় মৌলবাদিতার দিকে ঠেলে দিয়েছে। আর এটা ঐতিহাসিকভাবে সত্য যে নিপীড়িত জনপদের মানুষের মধ্যে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান সবচেয়ে বেশি হয়। যেমনটা এডওয়ার্ড সাইড তার কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সংস্কৃত সাম্রাজ্যবাদ গ্রন্থে বলে গেছেন। কাজেই ধর্মীয় মৌলবাদিতার উত্থানের পেছনে যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, রাষ্ট্রীয় নিপীড়নমূলক ব্যবস্থা এবং সুশিক্ষার সমান সুযোগের অভাব, তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে ডানপন্থী রাজনীতির উত্থানের পেছনে কেবল আওয়ামী লীগকে এককভাবে দায়ী করা যাবে না। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা যেমন এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত, আবার যারা সরাসরি ধর্মভিত্তিক রাজনীতি করে না তারাও জড়িত। অর্থাৎ কম বেশি সব রাজনৈতিক দলই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এতে ধর্মের কোনো উপকার হচ্ছে তেমন কিছু প্রত্যক্ষ করা যাচ্ছে না, কিন্তু সমাজের ভেতর বিভাজন আরো তীব্র হচ্ছে, আক্রান্ত হচ্ছে অন্যান্য ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। আর সেই সাথে সামনে চলে আসছে 71-এর অমীমাংসিত বিষয়সমূহ। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে সরকারের নির্লিপ্ততা, প্রশ্রয় বা প্রত্যক্ষ মদদে 71-এর মুক্তিযুদ্ধ ও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় আক্রমণ করা হয়েছে। আবার সুবিধাবাদী ও ডানপন্থী কিছু গোষ্ঠীর ভেতর লক্ষ্য করা যাচ্ছে 24কে গৌরবান্বিত করতে গিয়ে 71কে একপাশে সরিয়ে রাখার প্রবণতা।
এটি এমন নয় যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে প্রচলিত বাঙালি জাতীয়তাবাদ বা সাংস্কৃতিক আধিপত্যবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা যাবে না। সেটি নিয়ে অবশ্যই আলোচনা, পর্যালোচনা ও বিশ্লেষণ দরকার। বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে একাত্তরকে তার একদলীয় স্বার্থের রাজনীতিতে ব্যবহার করে নিজেদের ক্ষমতায়ন করেছে ও তাদের দুঃশাসনকে বৈধতা দাঁড়ানোর চেষ্টা করেছে তা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। সেই সাথে এটাও মনে রাখা দরকার যে চব্বিশের গণ অভ্যুত্থান ছিল স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের শ্রেণীযুদ্ধ, আমাদের ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, যে ইতিহাস আমাদের জাতিগত পরিচয়ের ভিত্তি। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে মূল্যায়নের প্রবণতা জাতীয় ঐক্যকে বিনষ্ট করেছে। কেননা একাত্তরের মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে জাতির উদ্ভব ও বিকাশ, সে একাত্তর আক্রান্ত হলে জাতীয় ঐক্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আর খুব স্বাভাবিকভাবেই চব্বিশের গণ অভ্যুত্থানের সময়ও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকেই মানুষ অনুপ্রাণিত হয়েছিল, হয়েছিল ঐক্যবদ্ধ। তাই যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল বা সমর্থন করেছিল, তারা অনেকেই একাত্তরকে আক্রান্ত বা অবমূল্যায়িত হতে দেখে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ও ন্যায্যতা নিয়ে সন্দিহান হয়ে উঠেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় বুলডোজার ব্যবহার করে যেভাবে ধানমন্ডির 32 নম্বর বাড়িসহ আরও বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়েছে, তা অনেকেই করেছে হতবাক ও ক্ষুব্ধ। আর এসব কর্মকাণ্ড প্রকান্তরে আওয়ামী লীগের উপকারী করছে। কারণ তারা যেভাবে মুক্তিযুদ্ধকে একচেটিয়াকরণ করে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ও অন্য সবাইকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বলে প্রচার করে, তাতে তাদের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে যে কোনো প্রকার আক্রমণ বা অবমাননা তাদের সেই দাবিকে জোরালো করতে সুবিধা করে দেয়। অর্থাৎ জুলাই আন্দোলন নিয়ে তারা যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে সেটা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান, সেই ন্যারেটিভ আরও জোরালো হয় যখন একাত্তরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান ও ব্যক্তি আক্রমণের শিকার হয় এবং দেশে তৌহিদি জনতার নামে মব সৃষ্টি করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হয়। তবে একাত্তরের অবমূল্যায়ন বা ডানপন্থী শক্তির উত্থানের চেয়েও অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার ও তার সাথে সংশ্লিষ্ট সকলের সবচেয়ে বড় ব্যর্থতা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারা। 5 আগস্টের পর থেকে যেভাবে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, যেভাবে মব সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে, যেভাবে বিভিন্ন ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আক্রমণ করা হয়েছে, যে- যেভাবে সেই একই ফ্যাসিবাদী কায়দায় ভিন্ন মতকে দমনের চেষ্টা করা হচ্ছে, তা জুলাই আন্দোলনের সাফল্যকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। এই অস্থির ও অরাজক পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারও তাদের মূল সহযোগীদের যেমন দায়, সেই সাথে রয়েছে আওয়ামী লীগের নিয়ত ষড়যন্ত্র ও অপতৎপরতা। তারা ষড়যন্ত্র করবে বা গণঅভ্যুত্থানকে ব্যর্থ পাওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা চালাবে, এটা অস্বাভাবিক না। কেননা বাংলাদেশ সব দিক দিয়ে যতই বিপর্যস্ত হচ্ছে, ততই জুলাই গণঅভ্যুত্থানের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। আর অস্তিত্বের সংকটে থাকা আওয়ামী লীগ এটাকে এক ধরনের সুযোগ হিসেবে নিচ্ছে। কেননা তারা দেশে বিদেশে তাদের বয়ানকে প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছে এই বলে যে জুলাই আন্দোলন ছিল কেবল একটি রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদলের ষড়যন্ত্র, যা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। আর এর মাধ্যমে তারা আত্মোপলব্ধির পরিবর্তে তাদের দীর্ঘ দুঃশাসন ও আন্দোলনের সময় হত্যাকাণ্ডকে ধামাচাপা দিচ্ছে। আর এটাও সত্য যে বর্তমানের অস্থিতিশীল পরিস্থিতিতে অনেকেই ইতিমধ্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে বিস্মৃত হয়ে গেছে। এমন বাস্তবতায় দেশ যত বিপর্যস্ত হবে, ততই আওয়ামী লীগের জন্য ফিরে আসা সহজ হবে। কিন্তু সেই ফিরে আসা সংশোধিত বা রূপান্তরিত আওয়ামী লীগ হবে এমন মনে হচ্ছে না। কারণ তারা সেই পথে হাঁটছে না। তারা যদি ফিরে আসতে পারে, তবে তা হবে আর এক প্রতিশোধমূলক অধ্যায়। সেই গ্রিক পুরাণের হাউস অব অ্যাট্রিউসের মতো জাতিগতভাবে আমরা প্রতিশোধের বৃত্তে ঘুরপাক খেতে থাকবো যুগের পর যুগ, আর বারবার ফিরে আসবে সংঘাত, রক্ত, মৃত্যু। এই চক্র ভাঙতে হলে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রয়োজন ছিল এক ধরনের জাতীয় সমঝোতা বা ন্যাশনাল রিকনসিলিয়েশনের। কিন্তু যারা ক্ষমতাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে, তারা আওয়ামী লীগকে বিনাশ করে দেওয়াকেই শ্রেয় মনে করে। আর যে কোনো প্রকার সমঝোতার প্রস্তাবকে বিবেচনা করে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া হিসাবে। এই বিনাশী মনোভাব স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথকে অবরুদ্ধ করে দিচ্ছে, আর আওয়ামী লীগকে করে তুলছে আরো বেশি প্রতিশোধ পরায়ণ। অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা এখনো এমন সংকুচিত যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের অনেক সাধারণ নেতাকর্মী
যারা হয়তো দলের মূল নেতৃত্বের নির্দেশনা অনুসারে কাজ করেছে মাত্র, তাদেরও তাদের পরিবারের বিরুদ্ধে যে মামলা বাণিজ্য, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির মতো অন্যায় হচ্ছে, সেসবের বিরুদ্ধেও কিছু বলার বা লেখার সুযোগ খুব বেশি নেই। কেউ সৎসাহস থেকে এমন কিছু করলে তাকে ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দিয়ে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, কিংবা তীব্র কটাক্ষের সাথে প্রশ্ন করা হচ্ছে, গত 15 বছর কোথায় ছিলেন? গত 15 বছর পরিপূর্ণ মত প্রকাশের স্বাধীনতা ছিল না বলেই অনেকেই নিশ্চুপ ছিল। আর সেই স্বাধীনতার আশাই তো অভ্যুত্থান। তাহলে কেন এমন প্রশ্ন, কেন এখন মানুষ মত প্রকাশ করতে পারবে না? তবে এটাও সত্য যে যারা কেবল সুবিধাবাদী অবস্থান থেকে বিগত সময়ে চুপ ছিল, কিন্তু এখন নিজেদের স্বার্থে আবার সমালোচনায় সরব হওয়ার চেষ্টা করছে, তাদের দ্বিমুখী আচরণ সন্দেহজনক। যাই হোক, প্রকৃত গণতন্ত্রের স্বার্থে এমনকি কোনো ন্যায্য মত যদি আওয়ামী লীগের পক্ষেও যায়, সেটা প্রকাশের সুযোগ থাকতে হবে। আর তা না হলে জুলাই আন্দোলনও ব্যর্থ বলেই বিবেচিত হবে। আর তার চেয়েও বড় বাস্তবতা হলো, আগ্রাসী ও বিনাশমূলক মনোভাব দিয়ে দেশ যেমন কখনো স্থিতিশীলতা ও শান্তি আসবে না, আওয়ামী লীগকেও নৈতিক ও আদর্শিকভাবে পরাজিত করা যাবে না। কারণ তাদের দুঃশাসন ও অমানবিকতার বিপরীতে সুশাসন ও মানবিকতা তাদের সকল অপপ্রচার ও মিথ্যা বয়ানকে ভুল প্রমাণ করবে। যাই হোক, কেবল আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এমন না। ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বার্থের সংঘাত থেকে দেশের ভেতরে এত অস্থিরতা। আর এই সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে দলগুলোর মধ্যে যেমন, তেমনি দলের অভ্যন্তরেও। যেহেতু জুলাইয়ের সেই জাতীয় ঐক্য বহু আগেই ভেঙে গেছে, সরকার এবং তাদের সংশ্লিষ্টদের দায়িত্ব দেশি বিদেশি ষড়যন্ত্র ও রাজনৈতিক সংঘাতকে মোকাবেলা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সচেষ্ট হওয়া। কিন্তু শুরু থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার যে শৈথিল্য ও উদাসীনতা দেখিয়েছে এবং অনেক ক্ষেত্রে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে, তাতে দেশ ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতা। প্রকাশ্যে মব সৃষ্টি করে সংগঠিত বিভিন্ন সংঘাত, সামাজিক মাধ্যমে সেগুলোর প্রচার এবং সেসবের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কার্যকরী ব্যবস্থা না নেওয়া যেমন অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করছে, তেমনি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের উত্তেজক বক্তব্য ও কতিপয় সংঘাতের ফেরিওয়ালা অনলাইন তথাকথিত অ্যাক্টিভিস্টদের কুমন্ত্রণায় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বিগত সরকারের সাথে সংশ্লিষ্ট সত্যিকারের অপরাধীদের যথাযথ আইনের মাধ্যমে বিচার আওতায় না এনে ঢালাওভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে তাদের উপর ক্ষোভের প্রকাশ ঘটানোকে স্বাভাবিক বলে বিবেচনা করার মধ্য দিয়ে সে ভায়োলেন্সের ব্যাপ্তি পুরো সমাজে ছড়িয়ে পড়েছে। সেই সাথে ধর্ষণ ও নারীর প্রতি তীব্র বিদ্বেষমূলক ও সহিংস আচরণ এমন মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে যে অনেক নারী এখন ঘোর অনিশ্চয়তা ও অনিরাপত্তা বোধের মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন। প্রকাশ্যে নারীকে হেনস্থা বা মোরাল পুলিশিং এর ঘটনা যেমন বেড়ে গেছে, সেই সাথে বেড়েছে তীব্র নারী বিদ্বেষ। বিশেষ করে নারী সংস্কার কমিশনের সুপারিশের পর অনেক নারী, বিশেষত অধিকার সচেতন নারীরা হয়ে উঠেছেন কট্টর পুরুষতান্ত্রিক সমাজের চক্ষুশূল। কমিশনের সেই সব সুপারিশগুলোর অন্তত খুব জরুরি কিছু আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। এমন অনিশ্চয়তা রয়েছে আরও অনেক ক্ষেত্রে। অর্থ, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও পররাষ্ট্র কোনো ক্ষেত্রেই খুব বেশি সুখবর নেই। হয়তো আগের মতো লুটপাট বা অর্থ পাচার অব্যাহত নেই, এবং ব্যাংক বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু মানুষের প্রাত্যহিক জীবনে তার খুব বেশি প্রতিফলন দেখা যাচ্ছে না। যে রিক্সাওয়ালা জুলাই আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছে কিংবা বহন করেছে রক্তমাখা লাশ, হয়তো সে এখনো রিক্সার প্যাডেল চালিয়ে জীবনের ঘানি টেনে চলেছে কোনো প্রকার মুক্তির সম্ভাবনা ছাড়া। আবার যে গার্মেন্টস শ্রমিক বকেয়া বেতনের দুশ্চিন্তা বা চাকরি হারানোর হুমকিকে উপেক্ষা করে শরিক হয়েছিল জুলাইয়ের মিছিলে, হয়তো সে এখনো বেতনের দাবিতে আবার পথে নামছে। সেই সাথে যুক্ত হয়েছে আরো অসংখ্য কর্মহীন মানুষ, সরকার পরিবর্তনের সাথে সাথে যাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আর আন্দোলনের সময় আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের প্রসঙ্গ তো রয়েছেই।
সম্ভাবনা। নেসিম ইজিকিলের একটি জনপ্রিয় কবিতার পংক্তি হল, নাথিং চেঞ্জেস হিয়ার, নট ইভেন দ্য ক্লিশে দ্যাট নাথিং চেঞ্জেস হিয়ার। যার বাংলা করলে দাঁড়ায়, এখানে কিছুই বদলায় না, এমনকি কিছুই বদলায় না এই ক্লিশেও বদলায় না। এই কথাটি যেন বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য, যেখানে শাসক শ্রেণীর বদল হয় কিন্তু শাসন ব্যবস্থার কোনো বদল হয় না, যার ফলে কেবল বারবার মানুষের মোহভঙ্গ ঘটে, কিন্তু তাদের জীবনে কোনো মৌলিক পরিবর্তন ঘটে না। কবি আবুল হাসানের ভাষায় বলতে গেলে, রাজা যায়, রাজা আসে। তবুও মানুষ এখানে নিয়ম মেনে বিপ্লব বিদ্রোহ করে যায়। সেই সংগ্রামী ইতিহাসের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান একটি অনন্য সংযোজন, যা ৭১-এর পরে সবচেয়ে বড় ঘটনা। এত বড় একটি ঘটনার সর্বোচ্চ সুফল যদি সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত না হয়, তবে এত রক্ত, মৃত্যু, ধ্বংস সবই বৃথা যাবে। সেই বাস্তবতায় এত নিরাশাকার পরিস্থিতির মধ্যেও এখনো যে সামান্য সম্ভাবনাটুকু টিকে আছে, তা মানুষের ২৪ থেকে অর্জিত রাজনৈতিক সচেতনতা ও শক্তির মধ্যে নিহিত। ঠিক কী উপায়ে সেই সম্ভাবনার বাস্তবায়ন ঘটবে তা এখন সুনির্দিষ্ট করে বলা কঠিন। তবে হয়তো সব আশা এখনো শেষ হয়ে যায়নি। সেই ভালো ও টেকসই কিছু পরিবর্তনের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে হাল না ছেড়ে সত্যিকারের দেশপ্রেমে ব্রত হয়ে সবাইকে জোরালো চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এজন্য সবচেয়ে জরুরি ২৪-এর মতোই জাতীয় ঐক্য। তবে সেই ঐক্য যেন কেবল আওয়ামী লীগকে বিনাশের উদ্দেশ্যে না হয়, বরং সেই জাতীয় ঐক্যের মূল উদ্দেশ্য হতে হবে দেশকে পুনর্গঠন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।